আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে মোট ভোটার 12,37,00,000, নারীর চেয়ে পুরুষ বেশি। আশুগঞ্জ সার কারখানায় আবারও বন্ধ হলো ইউরিয়া উৎপাদন। বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত 37 এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ঠেকাতে কিউইদের হুঙ্কার। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি চালানোর অর্থের উৎস কোথায় তা জানতে চাইলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। কুরাইশ নিউজকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এ প্রশ্ন করেন তিনি। আলামিন রাব্বির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আবু তাহের নয়ন। এই দল যে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতার মাধ্যমে গঠিত হয়েছে, এটা তো অস্বীকারের কোনো কারণ নেই। সরকারের চেয়ারে বসে আপনি নির্দিষ্ট একটা পার্টিকে, নির্দিষ্ট একটা দলকে কখনোই অভিনন্দন জানাতে পারেন না। এই সরকার তাদের যে নিরপেক্ষতার জায়গা সেটা হারিয়েছে। দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি কুরাইশ নিউজের সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। আমরা এমন এক ব্যক্তির সাথে কথা বলবো আজকে একবারে ছোট্ট আলাপচারিতায়। গণ অধিকার পরিষদের মুখপাত্র আমাদের সকলের প্রিয় ভাই ফারুক হাসান ভাইয়ের সাথে। ফারুক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি কুরাইশ নিউজে। যদিও ছোট্ট পরিসরে আমরা একটু আলাপচারিতার মধ্যে আছি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? অনেক অনেক ভালো আছি। রাজনৈতিক বর্তমান যে ইস্যুগুলো, ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছে, সব মিলিয়ে এই দলের কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সোশ্যাল মিডিয়াতে। রাজনীতিবিদরা বিএনপি সমালোচনা করছেন, অন্যান্য দলও সমালোচনা করছেন। আপনারা আপনাদের দলের পক্ষ থেকে এই দলকে কিভাবে মূল্যায়ন করছেন? গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে নানান মত থাকবে, নানান পথ থাকবে, নানান দল থাকবে। রাজনীতির মাঠে আমরা যে কোনো রাজনৈতিক দলকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তবে আমাদের কথা হচ্ছে, রাজনীতির মাঠে তারা যে নবীন রাজনৈতিক দলটি গতকালকে আত্মপ্রকাশ ঘটেছে, জাতীয় নাগরিক পার্টি, তারা আসুক, পরীক্ষা দিক। রাজনীতি চাইলাম হঠাৎ করে হয়ে গেল বিষয়টা এমন নয়। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে জনগণের কাঙ্ক্ষিত দ্বারগোড়ায় পৌঁছাতে অনেক কাঠখড়া পোহাতে হয়। সেই জায়গা থেকে আমরা নতুন পার্টিকে অভিনন্দন জানিয়েছি এবং বলেছি ইতিমধ্যে তাদেরকে নিয়ে যে ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে, এই আলোচনা সমালোচনাগুলোর উত্তর দিয়ে তারা বারবার পরীক্ষা দিয়ে কোষ্ঠী পাথরে পরিণত হোক, জনগণের কাতারে আসুক, তখন তাদের নিয়ে মূল্যায়ন করা যাবে। আমি মনে করি গতকালকে যে শিশুটি জন্ম হয়েছে তাকে নিয়ে এখন এই চূড়ান্ত জাজমেন্টে যাওয়ার কোনো সুযোগ নেই এবং চূড়ান্তভাবে মূল্যায়ন করারও সুযোগ নেই। তাদের এখন আসা নেই ভাবে আসুক। তাদের যে অনুষ্ঠান, যে ব্যয়ভার নিয়ে, ব্যয়বহুল সৌন্দর্য এবং বলা যাচ্ছে বিলাসী একটা প্রোগ্রাম, সেই অর্থ নিয়ে কেউ কেউ প্রশ্ন করছেন। সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলছেন এত অর্থ তারা কোথায় থেকে পাওয়ার উৎসটাই বা কি? এই নিয়ে কি আসলে আপনি কোনো ধরনের মন্তব্য করবেন? এটা তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে আসছে। এই দল যে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতার মাধ্যমে গঠিত হয়েছে, এটা তো অস্বীকারের কোনো কারণ নেই। গতকালকে আপনারা দেখেছেন যে ফিরোজপুর জেলার ডিসি স্বাক্ষরিত একটা গেজেট প্রকাশিত হয়েছে, সেখানে তিনি কয়েকটি বাস দিয়েছেন ছাত্রদের ঢাকায় আসার জন্য। তো এরকম অনেক নিউজ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এখান থেকেই তো পরিষ্কার। আবার ধরেন এই যে উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা এই দলকে প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। কারণ এই সরকার তো কোনো একক কোনো পার্টির না, কোনো দলের না। এই সরকার ছাত্র জনতার। সুতরাং ছাত্র জনতার সরকারের চেয়ারে বসে আপনি নির্দিষ্ট একটা পার্টিকে, নির্দিষ্ট একটা দলকে কখনোই অভিনন্দন জানাতে পারেন না। নির্দিষ্ট একটা দলের পক্ষে আপনি কথা বলতে পারেন না। সুতরাং সেই জায়গা থেকে তো একবারই ক্লিয়ার যে এই সরকার তাদের যে নিরপেক্ষতার জায়গা সেটা হারিয়েছে। আবু সাইদের ভাইয়ের যদি একটা বক্তব্য দেখি, তিনি আসলে গণমাধ্যমের বেশ কিছু গণমাধ্যমে অভিযোগ করেছেন তাকে দাওয়াত দেওয়া হয়নি, বরং তিনি একজন শহীদি পরিবারের একজন সদস্যের মাধ্যমে জানতে পেরেছেন যে আপনি কি আসবেন না। তখনই আবু সাইদের ভাই এসেছেন। আসার পরে তার সাথে তেমন একটা কথা নেই বা তাকে তেমন একটা মূল্যায়ন করেনি। আপনি কি মনে করেন যে 24-এর গণ অভ্যুত্থানের শহীদের প্রকৃত মূল্যায়ন না করি বরং তারা নানানভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই দল গঠন করেছেন? হ্যাঁ, এটা তো সত্য। আবু সাঈদের ভাই আমরা দেখলাম তিনি মিডিয়াতেও ব্রিফিং করেছেন। আসলে দেখেন, তারা যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলে, সবাইকে নিয়ে রাজনীতি, আসলে সবার অংশগ্রহণ কোথায়? যেমন ধরেন আমরা যদি এই সরকারের দিকে তাকাই, আমরা কিন্তু এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই। আমরা চেয়েছিলাম একটা বিপ্লবী জাতীয় সরকার হবে, অর্থাৎ বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে একটা সরকার হবে। কিন্তু এই সরকারে কি বিপ্লবের পক্ষের শক্তিগুলো থেকে স্টেক আছে, প্রতিনিধিত্ব আছে? নাই। শুধুমাত্র একটা নির্দিষ্ট সংগঠনের প্রতিনিধিত্ব এখানে আছে। তো সুতরাং সেই জায়গা থেকে আমরা আসলে বলতে পারি
যে এই সরকারের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি থেকে আসলে তারা যেটি করছে গতকালকে, এখানে সকল লেয়ার থেকে যে স্টেক নেওয়া দরকার, প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার, সেই জায়গাটা আসলে তারা সঠিকভাবে পালন করতে পারি নাই। সেটা আমরা শহীদ আবু সাঈদের ভাইয়ের যে ক্ষোভ, অভিমান, সেখান থেকে এটা আসলে প্রকাশিত। বা বিএনপির বহু নেতাগুলো আসলে অ্যাকচুয়ালি আমার কাছে যেমনটা একেবারে ছোট্ট করে যে প্রশ্নটা, সেটা হলো বলেছেন যে এটা জামাতের বি টিম হিসেবে কাজ করবে। না, আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না কারো এ টিম বা বি টিম। আমার কথা হচ্ছে তারা রাজনীতির মাঠে আসছে, তাদেরকে স্বাগত জানিয়েছি, আমরা অভিনন্দন জানিয়েছি। তারা পরীক্ষা দিয়ে জনগণের দ্বার গোড়ায় তারা যাক, জনগণ মূল্যায়ন করবে, জনগণ জাজমেন্ট দেবে। সুতরাং কোন পার্টি কি বললো, এ টিম বি টিম, উই ডোন্ট কেয়ার ইট। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,3274 জন বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রোববার জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। সিইসি এ সময় বলেন, দেশে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,33,61,615, নারী ভোটার 6,03,69,665। সিইসি আরো বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। ইসির প্রতি দেশের মানুষের আকুণ্ঠ সমর্থন আছে। জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ডাটা এন্ট্রি চলছে বলেও জানান তিনি। পাশাপাশি এদিন ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,3274। আজকে আমরা সপ্তমবারের মতো ভোটার দিবস পালন করতে যাচ্ছি। এই রমজানের দিনে, আজকে আবারও প্রথম রমজান, এই রমজানের দিনে আপনারা এই ভোরবেলায় কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। এটা আমরা মনে করি এটা ইসির প্রতি আপনাদের অকুণ্ঠ সমর্থন, এবং আমরা যে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, সেখানে আপনাদের যেটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটা, আমি এটাকে একটা সেটার রিফ্লেকশন হিসাবে বিবেচনা করছি। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের একটা উদ্যোগ নিয়েছি। এখন ডাটা এন্ট্রি শেষ হয়নি, চলছে। এবারে জেলা সংবাদ। উৎপাদন শুরুর মাত্র 38 দিনের মাথায় গ্যাস সংকটে আবারও উৎপাদন বন্ধ হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। শনিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। আশুগঞ্জের কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত 1150 টন ইউরিয়া উৎপাদনে সক্ষম আশুগঞ্জ সার কারখানা। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংকট পেলেও চাপ কম থাকায় পুরোদমে ইউরিয়া উৎপাদন করা যাচ্ছিল না। এই অবস্থায় শনিবার সন্ধ্যার পর থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ফলে রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আইনজীবী সেজে আদালতের ভেতর ঢুকে এক কুখ্যাত গ্যাংস্টারকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শুনতে অসম্ভব মনে হলেও সম্প্রতি শ্রীলঙ্কায় এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানায়, অস্ত্রধারী হত্যাকাণ্ডে পিস্তল ব্যবহার করেছে, যা একটি বইয়ের মাঝের অংশে কেটে বিচারকের কক্ষে নিয়ে যাওয়া হয়। আর এই কাজটি করেন এক নারী। মারুফা জেনির ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এ যেন ফিল্মের সেট, শুটিং চলছে কিংবা সিনেমার গল্পকেও হার মানায়। আইনজীবী সেজে আদালতের ভেতরে ঢুকে গ্যাংস্টারকে গুলি করে হত্যা। শ্রীলঙ্কার কলম্বোতে ঘটেছে এমনই এক রহস্যজনক কিন্তু আটকে ওঠার মতো ঘটনা। সঞ্জয় কুমারা সমররাত্নে নামের এক গ্যাংস্টারকে 2023 সালে গ্রেপ্তার করা হয়। তিনি একাধিক অপরাধে অভিযুক্ত ছিলেন এবং তার নাম ছিল শ্রীলঙ্কার অপরাধী দুনিয়ায় বেশ পরিচিত।
তার বিরুদ্ধে নারী পাচার, চাঁদাবাজি, মাদক চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগ ছিল। একাধিক হত্যার তদন্তও চলছিল সঞ্জয় কুমারের বিরুদ্ধে। রহস্যজনক এই হত্যাকাণ্ডে আদালতে গুলিবিদ্ধ অবস্থায় সঞ্জয়কে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডটিকে আরও বেশি রহস্যজনক করে তুলেছে পিনপুরা দেওয়াগে ইশারা সেওয়ান্দি নামে এক নারী। ইশারা সেওয়ান্দি ছিলেন সঞ্জয় কুমারের সমররত্নের সহযোগী গ্যাংয়ের সদস্য। হত্যাকাণ্ডের পর ইশারা সেওয়ান্দির নাম বেশ আলোচনায় এসেছে। একটি বইয়ের অংশ কেটে বিচারকের কক্ষে পিস্তল বহন করে সেওয়ান্দি। যদিও এই নারী এখনও পলাতক রয়েছেন, সেওয়ান্দির ব্যক্তিগত জীবন এবং তার সঞ্জয় কুমারের সমরত্নের সাথে সম্পর্কে কিছু নতুন তথ্য সামনে এসেছে যা আরও বেশি রহস্য সৃষ্টি করেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে সহায়তা করার সন্দেহে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তবে এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে শ্রীলঙ্কার আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পোটেসি অঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 37 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। শনিবার রাতে দেশটির পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসি এ তথ্য জানায়। পুলিশ কর্নেল উইলসন ফ্লোরেস জানান, বলিভিয়ার পোটোসি বিভাগের উইনি শহরের কাছে সংঘটিত এই দুর্ঘটনা চলতি বছরের দেশটির সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বাস দুটির চালক দুর্ঘটনায় বেঁচে গেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অন্যজনকে ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়েছে বলেও জানান তিনি। তবে কিভাবে বাস দুটির সংঘর্ষ হলো এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি উইলসন ফ্লোরেস। জানাবো খেলার খবর। শীর্ষস্থান সুনিশ্চিত করার লড়াইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। দুদল আগেই নিশ্চিত করেছে সেমিফাইনাল। তবে এই ম্যাচে সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে ভারত ও ব্ল্যাক ক্যাপসরা। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আদ্যপান্ত জানাচ্ছেন রফিকুল ইসলাম। সেমিফাইনালের আগে পরীক্ষা নিরীক্ষা করার পালা। দুবাইয়ের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত জিতলে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত যদি দুবাই হেরে যায় তাহলে শেষ চারে রোহিতদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে বিবেচিত রোহিত শর্মাদের জন্য। গুঞ্জন আছে এই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন দলের একাধিক অভিজ্ঞ ক্রিকেটার। সেই তালিকায় থাকতে পারেন অধিনায়ক রোহিত। ভারতের রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের দেখে নিতে পারে এই ম্যাচে। নেটে অনেকক্ষণ ব্যাট করতে দেখা গেছে ঋষভ পান্তকে। তিনি 2024 সালের জুলাইয়ে শেষবার ওডিআই খেলেছেন। তবে পান্ত খেললে ভালো ফর্মে থাকা লোকেশ রাহুলকে বিশ্রাম দিতে হতে পারে। মোহাম্মদ শামিকে বিশ্রাম দিয়ে অর্শদীপ সিং খেলতে পারেন ভারতের হয়ে। দু সালের নভেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়ে ভারত 3 ম্যাচের সিরিজ হেরেছিল 1-0 ব্যবধানে। 2023 সালে ভারতে এসে অবশ্য 3টি ওডিআইয়ে পরাস্ত হয় কিউইরা। ফলে 2022 সালের পর ভারতকে ওডিআইয়ে হারাতে মরিয়া নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য দলগুলোর একাধিক ভেন্যুতে দৌড়াদৌড়ি করতে হলেও ভারতকে পোয়াতে হয়নি সেই ঝামেলা। অনেকে এটাকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন, তবে এসব নিয়ে ভাবতে নারাজ কিউই দলনেতা গ্লেন ফিলিপস। I think it comes down to firstly our team. আমরা ওসব বিষয় নিয়ে ভাবছিই না, তাই সেসব নিয়ে আমরা কোনো অজুহাতও দিব না। ভারত তাদের মতো করে তৈরি হবে, আমরা আমাদের মতো করে তৈরি হব। দুবাইতে আসার আগে আলাদা আলাদা পিচে আলাদা পরিবেশে খেলেছি আমরা, তাই সেটা আমাদের সুবিধা হয়েছে। আশা করছি নতুন পরিবেশে আমরা নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেব। দুদলেই ভালো স্পিনার আছেন। মাইকেল ব্রেসওয়েল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় প্রথম 5-এ আছেন। প্রচুর ডট বল দিয়ে চমক দেখিয়েছেন বেশ। ভারতের স্পিন আক্রমণও বৈচিত্র্যপূর্ণ। দুবাইয়ের মন্থর পিচে তাই স্পিনাররা হতে পারেন কার্যকরী। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি ড্যারিল মিচেল, কিন্তু তিনি এখন ফিট। প্রশ্ন হলো কার জায়গায় তাকে খেলানো হবে। চোট সারিয়ে মিচেলের জায়গায় দলে ঢুকে 7 রান হাঁকিয়েছেন রাচিন রবীন্দ্র। ডেভেন কনওয়ে আছেন ছন্দেই, ফলে কিউইরাও খুব বেশি রদবদলের পথে হাঁটবে না। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। সাইবার ক্রাইমের শিকার হয়েছেন ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। গেল 13 ফেব্রুয়ারি থেকে তার এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে তিনি না পারছেন অ্যাকাউন্টটি ডিলিট করতে, না পারছেন লগ ইন করতে। বহু চেষ্টার পর সেটি পুনরুদ্ধার করতে না পেরে সবাইকে সতর্ক করেছেন শ্রেয়া ঘোষাল। শনিবার ফেসবুক ও ইনস্টাগ্রামে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন শ্রেয়া। তিনি লিখেন, তার এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়ে পড়ে রয়েছে। এক্সের টিমের সঙ্গে যোগাযোগ সাধ্যমতো করার চেষ্টা করেছেন তিনি, কিন্তু উল্টো দিক থেকে কিছু অটো জেনারেটেড উত্তর ছাড়া এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। তার অ্যাকাউন্ট থেকে কোনো লিঙ্ক বা মেসেজ গেলে তাতে ক্লিক না করার জন্য অনুরোধ জানান শ্রেয়া। পাশাপাশি অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারলে সকলকে জানাবেন বলেও জানান তিনি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। দেশে মোট ভোটার 12,37,00,000, নারীর চেয়ে পুরুষ বেশি। আশুগঞ্জ সার কারখানায় আবারও বন্ধ হলো ইউরিয়া উৎপাদন। বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত 37। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ঠেকাতে কিউইদের হুঙ্কার। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।